সীমান্তে পুশিন উত্তেজনা, শূন্যরেখা থেকে সবাইকে সরিয়ে নিল বিএসএফ। বান্দরবানে ফের মাইন বিস্ফোরণে নিহত এক। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইতিহাস, দর্শনে অনার্স কোর্স বাতিল হচ্ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। নতুন বিষয় যুক্ত করায় চলছে পর্যালোচনা। নাটোরে মেয়ের চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, বিচার না করে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩ জন গ্রেপ্তার। পাবনায় ধর্ষণে অভিযুক্তের বাড়িতে দেয়া আগুনে সিলিন্ডার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩। নদীতে পানি বাড়ায় তীব্র হয়েছে পদ্মা ও যমুনার ভাঙন, বিস্তীর্ণ এলাকা চলে গেছে নদী গর্ভে, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষ। স্টার বাংলায় আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি এবং থাকবো আমি ফারদিন খান। পুশিন ইস্যুতে দেশের বিভিন্ন সীমান্তে এখনও বিরাজ করছে উত্তেজনা। তীব্র রোদ আর ভারী বৃষ্টিতেও সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। তাদের সঙ্গে দিনরাত পালা করে পাহারা দিচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। দেশের সীমান্ত সুরক্ষায় পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছেন সেই গ্রামবাসীরাও। সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতের বিএসএফের একের পর এক পুশিনের চেষ্টা। সেই অপতৎপরতা রুখে দিতে ২৬টি জেলার বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সব উত্তরের জেলা পঞ্চগড় সীমান্তে পরপর কয়েকটি পুশিনের চেষ্টার ঘটনায় তৎপরতা ও টহল বাড়িয়েছে বিজিবি। তীব্র রোদ আর ঝড় বৃষ্টির মধ্যেও দায়িত্বে অবিচল পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের সদস্যরা। আপনারা যদি কোথাও খবর পান যে পুশিন হচ্ছে, দেখেন দ্রুত আমাদের ক্যাম্পে খবর দেবেন। কঠোর অবস্থানের সঙ্গে সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা সহ স্থানীয়দের সাথে সীমান্ত অপরাধ দমনে প্রচারণা চালাচ্ছে বিজিবি। আর পুশিন ঠেকাতে বিজিবির সাথে একাত্মতা ঘোষণা করেছে এলাকাবাসী। টর্চ, লাঠি ও বাঁশি নিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত সুরক্ষায় আছেন স্থানীয়রাও। পুশিং করার চেষ্টা করতেছে, তো আমরা দেখতেছি আমাদের এলাকায় যে বিডিআর হিসেবে টহল করে, মনে করেন তারা খুব সতর্কতার অবস্থানে আছে, আমরা তাদেরকে হেল্প করতেছি। এই সময় বিএসএফ পুশিং করতেছে, আমরা বিজিবির সাথে টহল দিচ্ছি। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। মেহেরপুর সীমান্তের শূন্যরেখা আপাতত শূন্য। পুশিনের উদ্দেশ্যে নারী, শিশু ও পুরুষদের অবস্থান আপাতত না থাকলেও স্থানীয়দের অভিযোগ ভারতীয় সীমান্তে জড়ো করে রাখা হয়েছে লোকজনকে। আমরা চাষি মানুষ, মাঠে আবাদ পানি করি, আমরা খুব আতঙ্কে আছি। ওই লোকজন আমাদের বাংলাদেশে পুশিং করবি, আর বিএসএফ এর মানে খুব টহল জোরদার করেছে, তাতে আমরা সীমান্তে কাজ করি, আতঙ্কে আছি। তো আমাদের এইদিকেও শুনছি যে তারের আশেপাশে নাকি অনেক লোকজন জড়ো করা আছে, তাদেরকে এইদিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। ভারত সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সম্ভাব্য অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত জুড়ে বাড়তি টহল ও নজরদারি চালানো হচ্ছে। এদিকে শেরপুর সীমান্তে নতুন করে পুশিনের সংখ্যায় বাড়ানো হয়েছে টহল আর নিরাপত্তা। লাঠি সোটা নিয়ে সঙ্গে আছেন গ্রামবাসী। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় বিজিবির। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বিজিবির কড়া পাহারার পরও বিভিন্ন সীমান্ত এলাকায় পুশিং চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে জড়ো করছে শিশু, নারী, পুরুষকে। সীমান্ত পরিস্থিতির সবশেষ জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সাব্বির আহমেদ ও শেরপুর থেকে মোরাদ হোসেন। শুরুতেই লালমনিরহাটে সাব্বিরের সঙ্গে কথা বলতে চাই। সাব্বির, লালমনিরহাটে কি চিত্র দেখতে পাচ্ছেন? গত কয়েকদিন ধরে বিএসএফ এর যেই পুশিনের চেষ্টা এবং বিজিবির সেই প্রতিরোধ এবং গ্রামবাসীর তাতে সহযোগিতা, সারা বাংলাদেশ মানুষ কিন্তু আসলে প্রশংসিতই করেছেন বিজিবি সদস্যদের। আপনি আজ কি চিত্র দেখতে পাচ্ছেন? সীমান্তে 3টি ব্যাটালিয়ন কাজ করছেন, যথাক্রমে 15, 61 এবং 51। এই 3টি ব্যাটালিয়নের পাশাপাশি এই এলাকার যে
এই সীমান্ত মানুষ রয়েছে, সীমান্তের মানুষ বিজিবির সঙ্গে রাত দিন একাকারভাবে কাজ করছেন। আমি দেখছি যে গত ৫ তারিখ এবং ৬ তারিখে লালমনিরহাটের ৩টি যে স্পটে মোট ৩৩ জন মানুষকে পুশিন করা হয়। এই পুশিনের সময় এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সহযোগিতা করছিল এবং কোনোভাবেই যাতে একজন মানুষও বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে, এজন্য বিজিবিকে কাঁধে কাঁধ রেখে এলাকার মানুষ সহযোগিতা করেছে আমরা দেখেছি। এবং এই সীমান্তের মানুষের যে সাহসিকতা এবং দেশপ্রেম আমরা দেখেছি, ইতিপূর্বে কিন্তু এরকম দৃষ্টান্ত আমরা আগে কখনো দেখতে পারিনি। সীমান্তের এই মানুষগুলো বিজিবিকে তারা আসলে অনেকেই দিনমজুর এবং প্রতিদিন তারা তাদের কাজকর্ম করতে হয়, কিন্তু তারা কাজকর্ম রেখে তারা বিজিবিকে দিনের পর দিন ধরে সহযোগিতা করছেন, বিজিবিকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং একই সাথে পুশিন প্রতিরোধের প্রতিরোধ পাশাপাশি যে পুশিন করা যাতে ব্যক্তিরা যাতে এই শূন্য রেখায় অবস্থান করছিল তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা তারা করছিল। এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন পুশিনের সময় ঝড় বৃষ্টি ছিল, মানুষগুলোকে তাদেরকে ঝড় বৃষ্টি নিবারণের জন্য ছাতা এবং পলিথিন, খাবার সহ বিভিন্নভাবে এই পুশিন করা মানুষকে সহযোগিতাও তারা করেছে। সব মিলে আজ ৬ তারিখের পর এখন পর্যন্ত পুশিনের কোনো ঘটনা লালমনিরহাট সীমান্তে ঘটেনি। লালমনিরহাটের ৩টি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা রয়েছে এবং সীমান্তের মানুষও অনেক সতর্ক রয়েছে। ফারদিন, এই হচ্ছে লালমনিরহাটের সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। জি মোরাদ, ধন্যবাদ। এই পর্যায়ে আমরা শেরপুরের খবর জানার চেষ্টা করব। মোরাদ আছেন সেখানে। মোরাদ, আপনার কাছেও একই প্রশ্ন, পুশিন তৎপরতা নতুন করে চোখে পড়েছে কিনা এবং বিজিবির কি ধরনের প্রতিরোধ কার্যক্রম বা টহল কার্যক্রম দেখতে পাচ্ছেন? ফারদিন, যেমনটি বলছিলেন, বিজিবি কিন্তু ব্যাপক সতর্ক অবস্থান আছে। তার পাশাপাশি সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে, শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলা, সেই সীমান্তের লোকজন যারা রয়েছে, যারা স্থানীয় রয়েছে, তারা কিন্তু বিজিবির সাথে টহলের সাথে সাথে কিন্তু তারাও শক্ত অবস্থানে রয়েছে। তারা আমরা দেখেছি রাত এবং দিন একাকার করে কিন্তু সীমান্তে টহল দিয়ে যাচ্ছে বিজিবি। তার পাশাপাশি যে স্থানীয়রা, তারাও কিন্তু ওই বিজিবির সাথে শ্রম দিয়ে যাচ্ছে। এই শেরপুরের যে ২৯ বিজিবির ৮টি বিওপি টিম রয়েছে, তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং কি সতর্ক অবস্থানে রয়েছে। গত কয়েকদিন আগেই কিন্তু নালিতাবাড়ী উপজেলার যে একটি এলাকা দিয়ে কিন্তু ভারতের বিএসএফ ৬ জনকে পুশিন করানোর চেষ্টা করেছিল, কিন্তু ঠিক একই জায়গায় কিন্তু বাংলাদেশের বিজিবি কিন্তু সেটি ঠেকিয়েছে এবং কি রুখে দিয়েছে। যাদেরকে পুশিন করানোর চেষ্টা করেছিল তারা সীমান্তে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করানো হলেও সন্ধ্যার দিকে কিন্তু তাদেরকে বিএসএফ এর দিকে আবার ঘুরে যেতে বাধ্য হয়েছে, যারা পুশিন যাদেরকে করা হচ্ছিল। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু তারা কিন্তু বিজিবি এবং কি বিজিবিরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তার পাশাপাশি যে গ্রামের স্থানীয় গ্রামগুলো রয়েছে এবং কি সীমান্ত এলাকা রয়েছে, সেই দিক দিয়ে কিন্তু যে ওই স্থানীয় রয়েছে তাদেরকে কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছে এবং সচেতন করছে বিজিবি, এবং কি বলছে যদি অপরিচিত কাউকে দেখা যায় কিংবা সন্দেহ হয়, সাথে সাথে কিন্তু বিজিবিকে যেন জানায়, এমনটি কিন্তু বলছে স্থানীয়রা। অন্যদিকে বিজিবিরা বলছে তারাও শক্ত অবস্থানে রয়েছে এবং কি কাউকে সন্দেহজনক মনে হলেই তাকে চেকিং করছে এবং কি তাকে জিজ্ঞাসাবাদ করছে। আর অন্যদিকে যদি বলি যে সীমান্তের যে কাঁটাতার রয়েছে, কাঁটাতারের যে কাঁটাতার থেকে অনেকটা দূরেই কিন্তু দেখছি একের পর অনেকে চেষ্টা করে যাচ্ছে যেন কেউ ভিতরে না আসতে পারে। স্থানীয়রা কিন্তু কড়া নজরদারিতে রেখেছে। আমরা বর্তমান যুক্ত ছিলাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলার যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখান থেকে এই ছিল পুশিনের সর্বশেষ। ফারদিন। জি, পরিষ্কার মোরাদ, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের যে কোনো তৎপরতা কঠোর হাতে দমন করবে সরকার, এমনটাই সাফ জানিয়ে দিচ্ছেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই সীমান্তে বাড়ছে পুশিনের ঘটনা। ইসির শর্ত পূরণ করে যে কেউই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। গত ৬ দিনে ২১ বার পুশিনের মতো ঘটনা ঘটে। ইতিমধ্যে ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তে।
এসব ঘটনায় সরকার চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, পশ্চিমবঙ্গের নতুন সরকার ও তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের প্রভাবই পড়ছে সীমান্তে। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে, বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। সচিবালয়ের এই সংবাদ সম্মেলনে উঠে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে উপযুক্ত সময়ে বাকি থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। আরো কিছু ভিসি পরিবর্তিত হবে, তারা যাবেন, তারপর তারা সেই প্রক্রিয়া শুরু করবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলো বাদ যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, আসন কমানো বা বিষয় বাদ দেওয়ার কোনো পরিকল্পনাই সরকারের নেই, বরং কর্মসংস্থানের উপযোগিতা বাড়াতে কারিকুলাম আধুনিকায়নের পর্যালোচনা চলছে। একই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানও। স্নাতক বা অনার্স পর্যায় থেকে বাদ যাচ্ছে বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন তথ্য, জানিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে এই তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন এবং গুজব বলে উড়িয়ে দিয়েছে সরকার। মঙ্গলবার একনেক সভা শেষে শিক্ষামন্ত্রী জানান, আসন কমানো বা বিষয় বাদ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ধরনের কোনো প্ল্যানই হয়নি যে কমানো হবে, কার্টেল করা হবে, ক্লোজ করা হবে, এই ধরনের কোনো আলোচনাই হয়নি। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কিভাবে হবে, সেগুলি নিয়ে আলোচনা। তবে তিনি জানান, কর্মসংস্থানের ক্ষেত্রে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব বিষয়কে যুক্ত করা নিয়ে পর্যালোচনা চলছে। আমরা কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। এদিকে একই দিনে সচিবালয় ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টাও নিশ্চিত করেন, বহাল থাকবে এই বিভাগগুলো। বাংলাদেশের শিক্ষার একটা মৌলিক সংকট হয়েছে, এটার মানের পতন হয়েছে একদিকে, অপরদিকে এমনভাবে শিক্ষা ব্যবস্থাটাকে করা হয়েছে যেটা আসলে দক্ষতা তৈরি করছিল না, মানুষকে দক্ষ হিসেবে তৈরি করেনি। তার ফল যেটা হয়েছে, প্রচুর বেকার মানুষ উৎপাদন করেছি আমরা। এ ধরনের বিভ্রান্তকর তথ্যে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান সংশ্লিষ্টরা। এইভাবে বলতে চাই না, কারণ সরকার। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। নোয়াখালীতে যেন হাওয়ার উপর চলছে শিক্ষা প্রতিষ্ঠান। জেলার 9টি উপজেলা শিক্ষা অফিসারের 8টি পদই শূন্য। একইভাবে সহকারী শিক্ষা অফিসারের 6টি পদেও নেই কোনো কর্মকর্তা। এছাড়া দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষকহীন 51টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই অবস্থায় সংশ্লিষ্টরা শঙ্কা করছেন, শিক্ষা ব্যবস্থায় ভেঙে পড়তে পারে। শ্রেণীকক্ষে বসা এই একদল স্বপ্নবাজমুখী আগামীর বাংলাদেশ, কিন্তু যাদের হাত ধরে এই কোমলমতি শিশুরা আলোর পথে হাঁটবে, নোয়াখালীতে সেই কারিগরদের সংকট এখন চরম পর্যায়ে। নোয়াখালী জেলার প্রশাসনিক স্তরে স্থবিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে 9টি উপজেলার মধ্যে 8টিতেই নেই কোনো শিক্ষা কর্মকর্তা। শুধু তাই নয়, জেলার 16টি সরকারি উচ্চ বিদ্যালয়ের 14টিতেই প্রধান শিক্ষকের চেয়ার দীর্ঘদিন ধরে শূন্য। অন্যদিকে জুনিয়র স্কুলগুলোতেও শিক্ষক সংকট তীব্র। শিক্ষকরা যেসব সাবজেক্টগুলোতে তাদের অভিজ্ঞতা নেই, তারা ওইসব সাবজেক্টগুলো আমাদের করায়, আমরা ওইসব সাবজেক্টগুলো ঠিক মতন বুঝতে পারি না। গণিত এবং ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় আমরা পাঠদান থেকে ব্যাহত হচ্ছি। শিক্ষক সংকটের কারণে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাস অনেকদিন ধরে বন্ধ রয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট খুব বেশি, এতে করে শিক্ষার্থীরা খুবই সমস্যার সম্মুখীন হয়। নোয়াখালীতে বিশ্বভিত্তিক শিক্ষক সংকট দেখা দিয়েছে, এতে করে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। এই জন্য দ্রুত শিক্ষক নিয়োগ করে এই শিক্ষার মানকে অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ঐতিহ্যবাহী জেলা স্কুলেও নেই পর্যাপ্ত জনবল। এখানে 53 জন শিক্ষকের মধ্যে 14 জন এবং 14 জন কর্মচারীর মধ্যে 12 জনই নেই। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের জেলা স্কুলের প্রধান শিক্ষকের পদ সহ
53টি পদের মধ্যে 15টি খালি রয়েছে এবং অফিস স্টাফদের 4টি পদের মধ্যে 2টি খালি আছে। এই জন্য শিক্ষার সার্বিক অবস্থা ব্যাহত হচ্ছে। শিক্ষাবিদদের মতে মাঠ পর্যায়ে তদারকি আর পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষার মান ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। আমরা এই পদ শূন্য ব্যাপারে আমাদের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করেছি। আশা করি আমরা সেই শূন্য পদ পূরণ পাব ইনশাল্লাহ। নোয়াখালী জেলায় 16টি সরকারি উচ্চ বিদ্যালয়, 305টি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সন্তানের চিকিৎসায় গিয়েছিলেন নাটোর সদর হাসপাতালে। সেখানেই ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগীর স্বজনদের দাবি যে হাতে নাতে আটক হলেও অভিযুক্তদের শাস্তি না দিয়ে উল্টো ছেড়ে দেওয়া হয়। যদিও পরে মামলা হলে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এমন ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। গত 5 মে নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে সন্তানকে ভর্তি করেন এক নারী। চলতে থাকে চিকিৎসা। এর 2 দিন পর 7 মে রাতে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নেয় হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত। এরপর তাকে হাসপাতালের 6 তলায় সিঁড়িঘরে নিয়ে করা হয় ধর্ষণ। এমনকি ঘটনার ভিডিও ধারণ করে মূল অভিযুক্ত অমিতের 2 সহযোগী অনিল ও প্রাঙ্গণ। টের পেয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে অভিযুক্তদের আটক করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এরপর হস্তান্তর করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তবে বিষয়টি পুলিশে না জানিয়ে অভিযুক্তদের ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওরা আমাকে মনে করেন, আমি নিচে দোতলায় দাঁড়াচ্ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে লিফটে নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই 6 তলায় নিয়ে গেছিল। আমাদের ডিউটি ক্যাম্প ইনচার্জ আছে পিসি মুন্নাফ, ওনাকে জানানোর পরে উনি আসে এবং আরমো স্যারদের জানানোর পরে আমরা মেয়ে এবং ছেলেকে ভাই 3 জনকে একসাথে করে আমরা সাক্ষাৎকার নিই। ধর্ষণের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই মহিলার স্বামী সহ আসছে, আসার পর বলে আমাদের এই বিষয়ে কোনো অভিযোগ নাই। তবু যেহেতু অভিযোগ ছিল না, তারপরে আমরা নিয়ম অনুযায়ী আমরা সরাসরি থানার সাথে কথা বলে ওসি সাহেবকে আমরা বিষয়টা অবগত করি এবং তারা লিখিত আকারেও দিয়ে যায় যে আমাদের কোনো অভিযোগ নাই। এমন ঘটনায় দোষী ও ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও সচেতন মহল। হাসপাতালে নিরাপত্তার জন্য যায়, কিন্তু হাসপাতালে যায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যায়, এইসব করা, এইসব তো আমরা মানব না। এখন আমরা চাই একটা সফলে ওই ছেলের একটা বিচার। ভুক্তভোগী যদি কখনো বিচার চাইতে নাও পারে যে কোনো কারণে, সেক্ষেত্রে পুলিশ নিজে উদ্যোগ নেবে এবং এই ধরনের বিচার করবে এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। ধর্ষণের ঘটনায় মামলা হলে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। নাটোর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। কথা বলবো তারিকের সঙ্গে। যে তারিক, এমন একটি দুঃখজনক ঘটনা, কিন্তু আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে পুলিশ তো পরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেপ্তার করেছে, তবে হাসপাতাল কর্তৃপক্ষ যারা সেই অভিযুক্তদের ছেড়ে দিল, সেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে হাসপাতাল তো মানুষের আশ্রয়ের জায়গা, সেবার জায়গা। অসুস্থ মানুষেরা এখানে আসে সেবার জন্য, শুশ্রূষার জন্য। সেরকম একটি জায়গায় এরকম একটি ঘটনা আসলে খুবই দুঃখজনক। নাটোরবাসীর মনে বড় ধরনের নিরাপত্তার প্রশ্ন তুলেছে। আর এই হাসপাতাল প্রাঙ্গণে 6 তলার সিঁড়ি ঘরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে 7 তারিখ মাঝরাতে। যে ঘটনার সাথে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কিন্তু এই হাসপাতালেরই পরিচ্ছন্নতা কর্মী। তারা ওষুধ দেওয়ার কথা বলে এই 6 তলার সিঁড়ি ঘরে নিয়ে যাওয়ার পরে প্রথমে একজন তাকে ধর্ষণ করে এবং পরে আরো 2 জন কিন্তু সেটা ভিডিও করে এবং তার পরবর্তীতে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। এরকম কথা কিন্তু সেই ভুক্তভোগীর পরিবার জানিয়েছে। আর আপনি যে তথ্য জানতে চাচ্ছিলেন, এখানে যারা আনসার সদস্য সেই সময়কার প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু জানিয়েছেন যে তারা তাদের আটক করে নিয়ে এসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সোপর্দ করেন, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদের পুলিশে না দিয়ে সেখান থেকেই ছেড়ে দেয়।
তো যে মামলাটি এই ভুক্তভোগীর নানা বাদী হয়ে নাটোর সদর থানায় করেছে, সেখানে সেখানে আমরা দেখেছি যে হাসপাতালের যিনি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, ডক্টর মাহবুবুর রহমান, তার নাম রয়েছে। তাকে এখানে বলা হয়েছে যে তখন সেই সময় তিনি ছেড়ে দিয়েছেন। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের তো গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করে অন্য যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই প্রত্যাশা কিন্তু নাটোরের যারা সুশীল সমাজের প্রতিনিধি, সচেতন মানুষেরা রয়েছেন, তারা বলেছেন যে এরকম ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। আর এখানে যারা রোগীরা রয়েছেন, অন্য অন্য স্বজনেরা রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তা শঙ্কার কথা বলেছেন, যে যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তাদের সুরক্ষা দিবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেখানে তারাই কিন্তু এই অভিযুক্তদের ছেড়ে দিয়েছে। তো তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, এই ঘটনার সাথে যারা অভিযুক্ত এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে বিভিন্নভাবে। তো নাটোর সদর হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ খবর। জি তারিক, আপনাকে ধন্যবাদ। পাবনায় ধর্ষণে অভিযুক্তের বাড়িতে দেয়া আগুনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হলো। সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন শেখ ও সাইফুল ইসলাম সাব্বির। এর আগে গতকাল বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাপু নামে এক যুবক। গত 3 জুন পাবনার ভাড়ারায় পদ্মা নদীতে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন মরদেহ দাফন শেষে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় বেশ কয়েকজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। জি শামসুল, আগুন দেওয়ার ঘটনায় মোট কতজন দগ্ধ হয়েছিলেন? আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি 3 জন নিহত হয়েছেন। এর বাইরেও যারা দগ্ধ হয়েছেন, যদি হয়ে থাকেন, তাদের অবস্থা কি সেটি একটু জানাবেন, এবং পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পেরেছে কিনা? জি, পাবনায় গত 4 জুন পাবনার পদ্মা নদীতে রিয়া নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয় এবং তারপর 3 জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদে তাকে ধর্ষণের বিষয়টি উঠে আসে। এরপর পরের দিন যখন তাকে দাফন করা হয়, দাফনের পর উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। যদিও আসামি পক্ষের লোকজন সেই সময় বাড়িতে উপস্থিত ছিল না, কিন্তু স্থানীয় জনতা যখন অগ্নিসংযোগ করে সঙ্গে সঙ্গে সেই বাড়িতে সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং বেশ কয়েকজন, আমরা জানতে পেরেছি 7 জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে, পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গতকাল একজনের মৃত্যু হয় এবং আজকে সকালে 2 জনের মৃত্যু হয়। সব মিলিয়ে প্রায় 3 জনের মৃত্যু হয় এই ঘটনায়। এই ঘটনার কিন্তু যারা মৃত্যুবরণ করেছে তারা কেউ কিন্তু আসামি পক্ষের লোকজনরা নয়, তারা আসামির প্রতিবেশী বা আশপাশের মানুষ, যারা অগ্নিসংযোগের সময় উৎসুক জনতা হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া আমি পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই ঘটনায়, অগ্নিদগ্ধের ঘটনায় তারা আইনি ব্যবস্থা নেবেন। যদিও ভুক্তভোগীর পরিবার এখনো মামলা করে নাই, তবে তারা বলছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যদি কেউ অভিযোগ দেয় অবশ্যই সেটি মামলা হিসাবে গ্রহণ করা হবে। তো এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। জি শামসুল, আপনাকে ধন্যবাদ তথ্যগুলো তুলে ধরার জন্য। স্টার বাংলা দেখছেন, ফিরছি একটু পর। দেখছেন স্টার বাংলা। টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাস বোঝাই ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন।
ভোরে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বাস বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক বাস বোঝাই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। যশোরের নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে যে ঝিকরগাছার ফারাসাতপুর এলাকায় দীর্ঘদিন ধরেই ইমামুল হোসেনের নাতনিকে স্থানীয় সিরাজুল ইসলাম সহ কয়েকজন যুবক উত্ত্যক্ত করে আসছিল। এই ঘটনায় প্রতিবাদ করায় সোমবার রাতে ইমামুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বখাটেরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করলে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নোয়াখালীতে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সকালে বেগমগঞ্জের কালামিয়ার পোল এলাকায় অবস্থান করছিলেন ফারুক হোসেন নামে এক যুবক। এ সময় সিএনজি চালিত অটোরিকশা করে কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে এলো পাতারি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ফারুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। কুমিল্লায় ইজি বাইক আটক করায় হামলার মুখে পড়েছে স্বয়ং পুলিশ। এতে আহত হয়েছেন তাদের 3 সদস্য। ভাঙচুর করা হয়েছে তাদের গাড়ি। পুলিশ জানিয়েছে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় উল্টো পথে একটি ব্যাটারি চালিত ইজি বাইক যাচ্ছিল। এতে চালক সহ ইজি বাইকটি আটক করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় স্থানীয় চালকেরা। এক পর্যায়ে ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। মাদারীপুরে অগ্নিকাণ্ডে গবাদি পশু সহ 3টি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন আরও 2 জন। সকালে কালকিনি উপজেলা রমজানপুরে একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় 3টি বসতঘর। পুড়ে মারা যায় 3টি গবাদি পশু। এ সময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন 2 জন। পানি বাড়ার সঙ্গে সঙ্গেই তীব্র হয়েছে পদ্মা ও যমুনা নদীর ভাঙন। এরই মধ্যে মানিকগঞ্জ ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে চলে গেছে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে বহু মানুষ। অতি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একের পর এক পাড় ভাঙছে নদীর, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। উজানের পানি বাড়ায় মানিকগঞ্জে যমুনা ও পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে হরিরামপুরের লেছরাগঞ্জ, আজিমনগর ও সুতারলি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গেছে। কয়েক শত বিঘা ফসলি জমি ও বসতবাড়ি হারিয়েছে হরিহরদিয়া, গঙ্গাধরদী, সেলিমপুর, জয়পুর ও পাটগ্রাম এলাকার মানুষ। সহায় সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিতরা। আমাদের বাগুটা ইউনিয়নের জন্য কেউ কিছু করতে পারেনি এখনো। আশ্বাস দিছে অনেকেই, কিন্তু করে নাই। আমাদের অনেকে উৎসাহ দেয় যে আমাদের এলাকা বাইন্ধে দিবে, কিন্তু শুধু আশ্বাসের উপরে আছে। আমাকে একটু আবেদন যে বস্তা ফালাইয়ে আমাকে একটু দান ফুল কিনার করে দেব। স্থায়ীভাবে নদী শাসন করে আমাদের বসবাস করার একটা ব্যবস্থা করে দেওয়া। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে অতি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান ভাঙন রোধে 5টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই শুরু হবে কাজ। আমরা প্রতি বছরই কিছু কাজ করে থাকি জিও ব্যাগ এবং জিও টিউবের মাধ্যমে, এবং সেই আলোকে ভিত্তি করে আমরা অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছি এবং সেখানে আমরা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রায় 1500 কোটি টাকার 5টি প্রকল্প হাতে নিয়েছি, যার মধ্য দিয়ে আমরা স্থায়ীভাবে এই মানিকগঞ্জকে আমরা বিশেষ করে নদী ভাঙন থেকে রক্ষা করব। এদিকে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া, চর সলিমাবাদ, ছোট চোয়াল, মণ্ডলভোগ,
তেঘরি, কুড়াগাছা সহ বেশ কয়েকটি এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ। মুক্তা আক্তার, স্টার নিউজ। এ যেন সরকারি অর্থের শুধুই অপচয়। বছরের পর বছর ধরে অকেজো বরগুনা পৌরসভার বেশ কয়েকটি মূল্যবান গাড়ি, বিভিন্ন প্রকল্পে কেনা কোটি কোটি টাকার এসব গাড়ি নাগরিক সেবায় কোনো কাজেই আসছে না। পৌর কর্তৃপক্ষ বলছে সব গাড়ির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন ধরেই খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার এসব গাড়ি। মূল্যবান এসব গাড়ি নাগরিক সেবায় ব্যবহারের কথা থাকলেও ঠাঁই হয়েছে বরগুনা পৌরসভার বিবি কমপ্লেক্স মাঠে, যার বেশিরভাগই এখন অকেজো, যা জনগণের কোনো কাজেই আসছে না। এখানে প্রায় 10-15 কোটি টাকার গাড়ি আছে, যে গাড়িগুলো ম্যাক্সিমামই নতুন ঢুকছে, এইখানে বসেই পচে যাচ্ছে। এই টাকাটা তো আমাদের, তা আমরা চাই যে এটা একটা সুরাহা করা হোক। বৃষ্টি, খোলা আকাশের নিচে গাড়িগুলো রাখা হয়েছে, সবের ক্ষতি হইতেছে, আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকার ক্ষতি হইতেছে। সঠিক পরিকল্পনায় না হওয়ার কারণে, সঠিক ডিজাইনের না করার কারণে এই ধরনের গাড়ি ক্রয় করা হয়েছে। এগুলোর মাধ্যমে একটা গোষ্ঠী বড় ধরনের অর্থ লোপাট করেছে, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা মাঠে কোটি টাকার গাড়ি পড়ে রয়েছে। পৌর কর্তৃপক্ষের দাবি, চালক সংকটের পাশাপাশি যন্ত্রাংশের অভাবে বেশিরভাগ গাড়িই সচল করা যাচ্ছে না। এমনকি দাপ্তরিক জটিলতায় সম্ভব হচ্ছে না নিলামও। নিলাম দিতে গেলে বিআরটি এর পারমিশন লাগে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পারমিশন লাগে। আমরা এর আগে একবার এটা নিলাম দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা লিখছি, হয়তো বিভিন্ন ব্যস্ততা বা কাজের ইসের জন্য আমরা আজ পর্যন্ত এদের কোনো পারমিশন আমরা পাইনি। আমাদের বরগুনা পৌরসভায় এরকম যদি অব্যবহৃত গাড়ি থেকে থাকে, এগুলোকে ব্যবহার করে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এবং নাগরিকদের সুবিধাগুলো নিশ্চিত করা যায়, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তথ্য অনুযায়ী পৌর কর্তৃপক্ষের আওতায় জিপ, ডাম্প ট্রাক, রোলার সহ বিভিন্ন ধরনের 24টি গাড়ি রয়েছে, যার মধ্যে বর্তমানে সচল 8টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। উপকূলে জীবিকার তাগিদে চিংড়ির রেণু ধরার মতো অবৈধ কাজে যুক্ত আছেন স্বল্প আয়ের মানুষ। তাদেরকে পরিচালনা করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। অবাধে সব রেণু ধরার ফলে দেশের মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও প্রশাসনের দাবি তারা নিয়মিতই অভিযান পরিচালনা করছেন। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে মোহনায়। তীরে অপেক্ষায় নৌকা, ব্যস্ততা শত মানুষের। তাদের কর্মযোগ্য চিংড়ির রেণু পোনা ধরার। এই শান্ত দৃশ্যের আড়ালেই জীবিকার এক কঠিন লড়াই। পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা আর রাঙ্গাবলী উপকূলে এটি এখন নিত্যদিনের ছবি। জীবিকার তাগিদে শত শত মানুষ নেমেছেন এই রেণু সংগ্রহে। ধরা ঠিক নাই, আবার আমার ধরা লাগতে আছে, নাইলে খামু কি আমরা তো না খাই মরে যাইতে হইবে। যারা জাল্লি কাঠ পায় হেরা মনে করেন পোনা ধরে, যারা জাল্লি কাঠ পায় না হেরা পোনা ধরে। এরা যাচাই বাছাই করতে পারে। আপনার এমপি চেয়ারম্যান মেম্বার রেণু পোনা, ডিম যেটা ছাড়ি, ওরা সবই 58 দিন, আগে হলে 65 দিন, এখন তো 58 দিন, সবই অবৈধ। এখন কি করবে গরিব মানুষ, কি করে খাইবে? এই গল্পের আড়ালে আছে বঞ্চনার আরেক দিক। হাড় ভাঙা পরিশ্রম করে রেণু ধরলেও তা বিক্রি করে মেলে না ন্যায্য দাম। পুরো ব্যবসা বন্দী হয়ে আছে সিন্ডিকেটের হাতে। জীবিকার তাগিদে স্বল্প আয়ের মানুষ রেণু ধরার পেশায় যুক্ত থাকলেও দীর্ঘমেয়াদে এটি নষ্ট করছে দেশের মৎস্য সম্পদ। এই রেণুটা আসলে কারা ধরছে, এইটার সাথে একটা বড় ধরনের চক্র জড়িত, মানে একটা ব্যবসা জড়িত। এই চক্রটাকে যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে আমাদের উপকূলীয় যে দেশীয় মাছ এবং অন্যান্য যে বায়োডাইভার্সিটি, এটা কিন্তু পুরোটাই ধ্বংস হবে। মাঝে মধ্যে অভিযান চালিয়ে রেণু জব্দ করে প্রশাসন, তবে মূল কারবারিরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। যদিও প্রশাসনের দাবি নিয়মিত অভিযান চালানো হয়। যেখানে এই মৎস্যজীবী মানুষজন বেশি, তারা আসলে যাদের বিকল্প কোনো ধরনের পথ থাকে না কোনো কিছু করার, তারাই আসলে এই ধরনের কাজগুলো করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যে উপজেলা প্রশাসন, এটা কলাপাড়ার অধীনে, আমরা মিটিংয়ে বলেও দিয়েছি যে এই ক্ষেত্রের জন্য তাদের নজরদারিটা বৃদ্ধি করা হয়। সাগরে মাছ ধরায় চলছে 58 দিনে নিষেধাজ্ঞা। এই সময়টিতে অবৈধ মাছ ধরা বন্ধে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারের খবর জানার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জের বাজারে গোপালভোগ, লক্ষণভোগ ও হিমসাগর আমের সরবরাহ বাড়লেও ক্রেতা সমাগম কম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার।
তুষার, বাজারে যেসব আম এখন পাওয়া যাচ্ছে সেগুলোর দাম কেমন সে সম্পর্কে একটু ধারণা দেবেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? খাদ্যের যেমনটি জানাচ্ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী বলা হয়। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম। বাজারে ঈদের কয়েকদিন পর থেকেই বাজার আম আসছে, গুটি আম, গোপালভোগ, এরপর খিরসাপাত, ল্যাংড়া আম কিছুটা হলো আসছে বাজারে। তবে এখনো বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের তেমন আমরা দেখতে পাইনি, বাজারে জমে ওঠেনি। আর হয়তো বা আম চাষিদের এবং আম বিক্রেতা এবং সবার সাথে কথা বলছেন, তিনারা জানাচ্ছিলেন যে আর কয়েকদিন লাগবে হয়তো বাজার জমে উঠতে। তা আমরা আম চাষি এবং আম আড়তদারদের সাথে কথা বলছি, তিনারা যেমনটি জানাচ্ছিলেন যে এখন বাজারে লক্ষণভোগ আম প্রতি মন 800 থেকে 1200 টাকা দরে, এবং খিরসাপাত আম প্রতি 2000 এবং 2000 থেকে 3000 টাকা দরে, এবং ল্যাংড়া আম 1500 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ল্যাংড়া আম কিছুটা বাজারে আসছে, আর কয়েকদিন পর বাকি যে আমগুলো আছে সেগুলো বাজারে আসতে শুরু করবে। তবে আমরা আম চাষিদের সাথে কথা বলছিলাম, তিনারা অভিযোগ করছিলেন যে বাজারে তারা আম সরবরাহ করার জন্য নিয়ে আসলো, বাজারে যে ওজনের প্রতি একটা অভিযোগ রয়েছে যে তারা আড়তদার কাছে যে আম দেয় তারা প্রতি মন 40 কেজি হওয়ার কথা থাকলেও সেখানে তাদেরকে 50-এর অধিক পরিমাণে তাদেরকে প্রতি মন আম দেওয়া লাগছে। এই কারণে তারা আম খুব বেশি লাভবান হবে তেমনটি হবে তা মনে করছেন না। পাশাপাশি আমের যে বাজার মূল্য, সেই বাজার মূল্য তো তারা লাভবান হবে না এমনটি আশা করছেন, কারণ বর্তমানে তাদের বলছেন যে বাজারে আম নিয়ে আসতে যে ভ্যান ভাড়া থেকে শুরু করে যারা কাজ করে আম চাষে যারা কাজ করছে কর্মচারী, তাদেরকে যে বেতন, সেই বেতনে সব মিলিয়ে তারা বাজারে আম যে বিক্রি হচ্ছে যে দামে, সেই দামে তারা পর্যাপ্ত পরিমাণ লাভের আশা দেখছে না। তবে আমরা দেখছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গ্রাহক বা এবং যারা বিক্রেতা রয়েছে তারা অনলাইনে আম ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের সব স্থানে তারা অনলাইনে প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি অনলাইনে খিরসাপাত আম প্রতি কেজি কুরিয়ার খরচ সহ তারা 80 থেকে 100 টাকা দরে প্রতি কেজি আম সরবরাহ করছে ভোক্তাদের কাছে। আমরা আম চাষি এবং গ্রাহক সবার সাথে কথা বলছি, তারা বলছে যে ঈদের পরে হয়তো বা বাজারে তেমন ভাবে জমে না উঠলো, এবং দেশের বিভিন্ন স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জ আমের বাজারগুলোতে গ্রাহকরা আসে, তো হয়তো বা ঈদের পরে তারা আসেনি, পৌঁছেনি, এই কারণে হয়তো বা কিছুটা হলেও বাজারে জমে ওঠেনি। তবে আর কয়েকদিনের পরেই বাজারে বিদেশের বিভিন্ন স্থান থেকে তা আসবে আম ব্যবসায়ীরা, তারপর থেকে বাজার জমে উঠবে এবং পর্যাপ্ত দাম পাওয়া যাবে। আপনাকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে এবার প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, আমের ফলন এবং আমের আকার দুটোই ভালো আছে এমনটি জানাচ্ছিলেন আমাদের আম চাষি এবং কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলছে। তিনি বলছেন যে আমের যে লক্ষ্যমাত্রা ধরা আছে, প্রায় জেলায় 37,487 হেক্টর জমিতে আম এবার চাষাবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা আছে 1,48,912 মেট্রিক টন। আশা করা যায় যে যদি প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ঘটনা না হতে, তাহলে পরে আমের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি জানাচ্ছিলেন। ফারদিন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছিল সবশেষ তথ্য। জি তুষার, আপনাকে ধন্যবাদ। স্টার বাংলা দেখছেন, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ স্টার বাংলায়। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজশাহী ও জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা। বলেছেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। বিগত স্বৈরাচারী সরকার এই ব্যাংকটিকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই ব্যাংকের অর্থ লুট করে বিদেশে পাচার করে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের কিনারায় নিয়ে এসেছিল। বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলম প্রসঙ্গে বলেন, তিনি ফ্যাসিস্টের দোসর, অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। যতদিন পর্যন্ত এই চেয়ারম্যানকে অপসারণ করা না হবে, ততদিন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। কুমিল্লায় তনু হত্যা মামলায় সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল হক এই আদেশ দেন। রাতে কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনা সদস্য শাহিন আলম।
এদের মধ্যে জাহিদুজ্জামান বর্তমানে কুয়েতে পলাতক। এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। লক্ষ্মীপুরে সম্পত্তির লোভে মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় ছেলে ও তার বউকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গত ৬ জুন রাতে সদর উপজেলার লাহারকান্দিতে সম্পত্তির লোভে মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা চেষ্টা চালায় ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্না। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা ওই মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে এই ঘটনায় থানায় অভিযোগ দিলে অভিযুক্ত ফখরুল রাজু ও তার স্ত্রী মানিকা স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ। এই ছিল স্টার বাংলা। এবার চট্টগ্রাম সংক্রান্ত সমস্ত খবরাখবর জানার জন্য চলে যাচ্ছি স্টার চট্টগ্রামে ফারিহা সাজনিনের কাছে। ফারদিন, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি ফারিহা সাজনিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চট্টগ্রামে 4 বছরের শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন। কক্সবাজারে ডাকাতির পর মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক 6। চট্টগ্রাম বন্দরের এনসিডি পরিচালনার দেশীয় 3 প্রতিষ্ঠানের প্রস্তাব। জোটের মালিকানায় আলোচিত সাইফ পাওয়ার টেক ও সরকারের 2 এমপি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে বুধবার। আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে মামলাটি দ্রুত নিষ্পত্তিতে প্রথম দিনের সাক্ষ্যের জন্য 9 জনকে আদালতে হাজির হতে জারি করা হয়। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মনির হোসেনকে কড়া নিরাপত্তায় আনা হয় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। অভিযোগ গঠনের শুনানিতে আসামি পক্ষে আইনজীবী না থাকায় 1 ঘন্টার জন্য মুলতবি হয় আদালত। পরে রাষ্ট্রপক্ষকে আসামি পক্ষে আইনজীবী দেওয়ার নির্দেশ দেন বিচারক। পরে শুনানি শেষে মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন আদালত। সাক্ষ্য শেষে ন্যায় বিচার পাওয়ার আশার কথা জানায় রাষ্ট্রপক্ষ। মামলার এজাহার, ভিকটিমের 22 ধারা, আসামের 164 এবং মেডিকেল কাগজ সমস্ত কাগজপত্র আদি পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 9-1 ধারায় অভিযোগ গঠন করেছেন এবং আগামীকাল এই মামলার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। তবে তদন্তে নানা অসঙ্গতি থাকার দাবি করে আসামিকে অব্যাহতির মৌখিক আবেদন করেন তার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। 265C অনুযায়ী আমরা তাকে একটা ডিসচার্জের মৌখিক একটা ডিসচার্জের আবেদন করি। এই আবেদনের প্রেক্ষিতে আমাদের এটা ছিল যে এখানে মামলার বাদী হচ্ছে মেহেদি হাসান। এই মেহেদি হাসান হচ্ছে তার বাবা, কিন্তু উনি চাক্ষুষ সাক্ষী নত, উনি ঘটনাস্থলে ছিল না। এই মামলায় সাক্ষী 22 জন। 21 মে বাকুলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে আটক হন মনির। পরদিন হয় মামলা। পরে 5 কর্মদিবসে তদন্ত শেষ করে বৃহস্পতিবার অভিযোগপত্র দেয় পুলিশ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে ডাকাতির পর মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতরাতে 2:30টার দিকে মাতামুহুরীর একটি বাড়িতে হামলা চালায় একদল ডাকাত। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এক পর্যায়ে গৃহবধূ ও তার স্কুল ছাত্রী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দলের সদস্যরা। পরে স্থানীয়রা ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযান চালিয়ে 6 জনকে আটক করেছে পুলিশ। ডিপি ওয়ার্ল্ড ও দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের পর এবার চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছে দেশীয় 3 প্রতিষ্ঠানের একটি জোট। সেই জোটের মালিকানায় রয়েছে সাইফ পাওয়ার টেক ছাড়াও বর্তমান সরকারের 2 সংসদ সদস্য। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ।
আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও দেশীয় প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের পর এবার বন্দর সচল রাখতে বিকল্প প্রস্তাব দিয়েছে নতুন একটি দেশীয় জোট। গত ২৮ এপ্রিল নৌ পরিবহন মন্ত্রণালয়ে ১৫ বছরের জন্য এনসিটি টার্মিনালটি পরিচালনার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় সাইফ কসমোস এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম। এই জোটে রয়েছে বিগত সরকারের আমলে নানা ধরনের সুবিধা নিয়ে সমালোচনায় থাকা সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। অন্যদিকে আছে কসমোস এন্টারপ্রাইজের চেয়ারম্যান লক্ষ্মীপুর ৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। এছাড়াও আছে এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও লক্ষ্মীপুর ১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। কনসোর্টিয়ামের উদ্যোক্তারা বলছেন, বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রেখেই ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনা করতে চায় তারা। এই টার্মিনাল অপারেট করার অভিজ্ঞতা থাকায় দেশীয় জনবল দিয়েই উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন এই জোট। আমাদের প্রপোজালে বলা আছে যে এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চিটাগং পোর্টের হাতে থাকবে। বিদেশি যে অফারটা এখন চলতেছে তার নিয়ন্ত্রণ চিটাগং পোর্টের হাতে থাকবে না। নেক্সট ১৫ বছর চিটাগং পোর্টকে একটা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, সবগুলো এই কনসোর্টিয়াম করবে। নেক্সট ১৫ বছরে আমরা চেয়েছি $69 পার ডিউজ। এদিকে ডিপি ওয়ার্ল্ডের সাথে দর কষাকষি শেষ হওয়ার আগে অন্য কারো সাথে আলোচনার সুযোগ নেই বলছে মন্ত্রণালয়। নিজের একটা নিয়ম আছে, এই নিয়মের মধ্যে নেগোসিয়েশনটা আমাদের আলোচনায় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তবে বন্দর বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে জি2জির পরিবর্তে ওপেন টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগের। আন্তর্জাতিকভাবে এটা নিয়ম আছে, ওইটাকে সেট করে সবাই কম্পিটিশনে আসুক, জেভি জয়েন্ট ভেঞ্চারে আসুক অথবা ডিপি ওয়ার্ল্ড আসুক অথবা লোকাল যারা কনসোর্টিয়াম করছে তারা আসুক, তাদের মধ্যে কম্পিটিশনে যারা ভালো দর দিবে পোর্ট অথরিটিকে তাদেরকে দেওয়া হবে। শেষ পর্যন্ত বিদেশি জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের সাথে আন্তর্জাতিক চুক্তি নাকি দেশীয় কোনো কোম্পানি, এই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বন্দরের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের নাইখাংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে ঘুমধুমে রেজু আলী আমতলী সীমান্ত এলাকায় একটি বাগানে কাজ করছিল আব্দুল খালিক নামে এক রোহিঙ্গা নাগরিক। এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়, গুরুতর জখম হয় ডান পা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় আব্দুল। নিহত খালেক উখিয়ার কুতুপালং বাসিন্দা। ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর সেই উন্মাদনার অন্যতম অনুষঙ্গ প্রিয় দলের পতাকা। চট্টগ্রামের এক প্রবীণ কারিগর গত ৪ দশকেরও বেশি সময় ধরে তৈরি করে চলেছেন নানা দেশের পতাকা। বিশ্বকাপ সামনে রেখে এখন তার ব্যস্ততা তুঙ্গে। বিস্তারিত মামুনুর রশিদ অভির রিপোর্টে। বয়সের চাকা ৬০ পেরিয়েছে, কিন্তু কাপড়ের উপর যখন এই হাত দুটো বসে তখন বয়স যেন এক নিমিষেই থমকে দাঁড়ায়। তিনি আবু খলিফা। গত ৪ দশকের বেশি সময় ধরে নিপুণ হাতের ছোঁয়ায় কাপড়ের টুকরোই ফুটিয়ে তুলছেন আস্ত একটা পৃথিবী। চট্টগ্রামের সিনেমা প্যালেস এলাকার এই ছোট্ট দোকানটি এখন তার ধ্যান জ্ঞান। একসময় অন্যের দোকানে চাকরি করলেও লাল সবুজের প্রতি অমোঘ টান থেকেই শুরু করেছিলেন পতাকার এই স্বাধীন ব্যবসা। প্রথমে যেখানে চাকরি করছে ওখানে ওনারা পতাকা বিক্রি করতো, রেডিমেড পতাকা বিক্রি করতো। তো দেখছিলাম যে ডিসেম্বর আসলে প্রচুর পতাকা চলতো। ওখানে সিলাইতে করতে করতে মানে এখন আমি পতাকা খুলে হয়ে গেলাম আর কি। দরজায় করা নাড়ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর তাতেই ঘুম হারাম এই বৃদ্ধ কারিগরের। দম ফেলার ফুসরত নেই তার। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকার আকাশচুম্বী চাহিদা সামাল দিতে দিনরাত এক করে ঘুরছে তার সেলাই মেশিনের চাকা। বিশ্বের সবচেয়ে বড় এই রঙিন আসরকে সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে যেন রসদ যোগাচ্ছেন আবু খলিফা। কেউ যদি একটা পতাকা কিনতে আসে, আমি বলে ভাইয়া তুমি এটা লাগাবা উপর দিকে একটা পতাকা বাংলা, আমার ছোট হলে ছোট দাও, কোনো ওটা নয়। প্রয়োজনে একটা 10 টাকা দিয়ে পতাকা নাও, তারপর আমার দেশের আগে দেশের ইজ্জত রক্ষা করবা। 10-এর পতাকা না নিলে আমি সহজে বিক্রিও করতে চাই না অনেকে।
বিশ্বকাপের এই জোয়ার থেকে পিছিয়ে নেই বন্দরনগরী চট্টগ্রামও। প্রিয় দলের জার্সি আর বিশালাকার সব পতাকা কিনতে ফুটবল প্রেমীদের প্রথম পছন্দ এখন আবু খলিফার এই চেনা দোকান। ছোট থাকতে একবার আমি আব্বুর সাথে গেছিলাম, এখন আব্বু আমাকে একটু শখ করে যাচ্ছি কিনে ওটা আর্জেন্টিনা যাচ্ছি ছিল, ওইখানে লেখা ছিল মেসি আর মেসি ছবি ছিল। এই তখন থেকে মেসির প্রতি ভালোবাসা ছিল আর আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ছিল। ব্রাজিল দিয়ে মানে বেতন শুরু করছে, কেউ ব্রাজিল সাপোর্ট কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে, কিন্তু আমি ব্রাজিল দিয়ে মানে ইয়ে করছি, ব্রাজিল মোটামুটি চলে। 5 বছর পর পর যে আর্জেন্টিনা বা ব্রাজিল খেলা আসে বাংলাদেশের ভিতরে, আমরা যেটা দেখতে পাই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের উন্মোদনাটা বেশি থাকে। আবু খলিফা হয়তো কোনোদিন গ্যালারিতে বসে খেলা দেখবেন না, কিন্তু চট্টগ্রামের হাজারো বাড়ির ছাদে যখন তার হাতের ছোঁয়ায় তৈরি পতাকাগুলো বাতাসে উড়বে, তখন সেই প্রতিটি পতাকায় মিশে থাকবে এই প্রবীণ কারিগরের 4 দশকের ভালোবাসা আর ঘাম ঝরানো সততা। মামুন রশিদ অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।